কি অনিশ্চিত হয়, নাকি সময় যাদের বাহু করুক তারাই এমন সব কাজকর্ম করে যে জন্ম হয় অনিশ্চয়তার? মানুষ ইতিহাসের এক অদৃশ্য শৃঙ্খলে বন্দী, ক্লান্ত। আমাদের থমকে দিয়ে চমকে দিয়ে হেঁটে যায় ইতিহাস। এক অনুভূত পরম সত্য ঠিকই, কিন্তু বিপরীতে এও তো সত্য যে ইতিহাস তৈরি করে মানুষই। অনিশ্চিত হয়ে পড়ে জীবন, সমাজ, দেশ, কাল। সময় নীরব সাক্ষী। শান্ত স্নিগ্ধ উপত্যকায় যখন হত্যাকাণ্ড সংঘটিত হলো, তখন সময় জানান দেয় এ নতুন নয়, এ এক ভয় প্রবাহ যা চলছে। নিউ ইয়র্কের 11ই সেপ্টেম্বর, লন্ডনের 7ই জুলাই, মুম্বাইয়ের 26শে নভেম্বরের মৃতদেহের সঙ্গে 22শে এপ্রিল। কে করল? মানুষ, সময় নয়। সময়ের উপর দায় চাপিয়ে দেওয়া হয় কেবল। সময় দাঁড়িয়ে আছে আমাদের মুখ চেয়ে, আমরাও দাঁড়িয়ে ইহল সময়ের মুখ চেয়ে। আসলে সময় নয়, অনিশ্চিত কয়েকজন স্বার্থান্বেষী মানুষের মন, যা পাপবিদ্ধ করে তোলে কাল, হত্যা করে সারল্য, অশান্ত করে তোলে আবহ। আমি যেন ঠিক মরে যাবো। বিশেষ করুন যখন হাতি পিছন থেকে কারা যেন হেসে ওঠে, যেন আমি একটা ক্লাউন সার্কাস থেকে কিংবদন্তিকে রক্তটা নিয়ে ছিটকে এসেছি। তুলে তুলে উল্টো দিক থেকে সেই হাসি যেন আমার গলা তোর হাস্য করে জানোয়ারের মতো। কোনো দরজায় করা নালে কি তুমুল হাসি, যেন আমি ভুল বাড়িতে ঢুকে ভুল কথা জিজ্ঞাসা করেছি। আর যখন আমি কিছু লিখি, যখন নিজেকে গোপনে রাজার মতো ভাবতে ইচ্ছে হয়, এরকম এরকম একটা সিংহাসনে বসতে লোভ হয়, তখন যে কি প্রচন্ড হাসি। আপনারা দেখুন, একটা ছন্ন ছাড়া অন্ধকারে বড় হয়েছি আমি। গুলগুলে কালোর বাইরে এসে রোদের তাপ, জুতো ছড়ানো সুখ আমি তেমন কুড়াতে পারিনি। আমি পারিনি, সে কি আমার দোষ? বলুন, কোনো কিছু ধরতে গেলেই যদি পালায়, সে কি আমার দোষ? আপনারা আপনারা অপেক্ষা করুন একটু, পরে বলছি। উদয়, এই যে আপনার মুকুটটা কোথায়? আরে সেখানে পরে আসুন, যান। কি বাজে ভাবে ভুলে যাচ্ছেন আপনারা সকলে। দেখি মুকুটের
আংটাগুলোকে টেনে টেনে ছিঁড়েছে? এত রাগ আপনাদের? শুরু করুন। উদয়, উদয়াদিত্য, মহারাজ, কি শুনছো? শুনে কি লাভ? আর হয়তো দেরি নেই মহারাজ। ওই 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 ভয়ঙ্কর পায়ের শব্দটা ক্রমশ এগিয়ে আসবে। ওই 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 বিপুল দরজা আঘাত হবে। ও ওই 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 ঘন্টাটা বেজে উঠবে। মহারাজ, মহারাজ, মরতে আমার ভয় করে মহারাজ, মরতে আমার ভয় করে। তুমি একজন সেনাপতি, অশ্বারূঢ় তরুণ, হাতে অস্ত্র, এত ভয় তোমার? তুমি মৃত্যুকে ফুয়ে নিবে দিতে পারো না? আজ কেবল আমার বয়সটাই তরুণ মহারাজ। এই অন্ধকার আমাকে শুষে খেয়েছে। দিনের পর দিন আমার রক্তের লাল ফিকে হয়ে যাচ্ছে। মহারাজ, 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 মনে হয় যুদ্ধক্ষেত্রের ওই মৃত ঘোড়াটা আমাকে বাইরে দাঁড়িয়ে ডাকছে। আমি পালাবো। চারিদিকে চারিদিকে মৃত্যু অস্ত্রের প্রেম, ভাঙা বিষাক্ত অস্ত্রের কাঁটা, পুরনো অস্ত্রাঘাতের কালো জমাট রক্ত। মহারাজ, রাক্ষসটাকে আমার ভয় করে মহারাজ, রাক্ষসটাকে আমার ভয় করে। হ্যালো, আপনার মুক্তোর মালাটা কোথায়? আরে তাড়াতাড়ি পরে আসুন, যান। তো ভুলে গেলে একটা কাজ করা যায়। ওই হলো দেখি চঞ্চলে মুক্তগুলোর কি অবস্থা করেছেন। ধুলোবাড়িতে ফেলে রাখলে হবে না এরকম। আপনারা কাজ করুন, আপনারা সকালে মঞ্চে আসুন তো। ভাবিদা ফুলদারটা দাও। লিপিকা ভেতরে আয়। তো ঢোকা অনেক পরে আছে, এখন তুই ভেতরে আয়। এখনো জলটা আনিস। সবাই এসছে? একটা কথা সকলে কান খুলে শুনে রাখো, এটা আমার নাটক আর তোমরা সকলে আমার নাটকের চরিত্র। এটা এটা একটা রূপকথার গল্প, পুরনো চেনা সেই রূপকথার গল্প। একটা গ্রামে একটা ভয়ঙ্কর রাক্ষস এলো, সে দেশ শুধু সব খেয়ে ফেলতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ঠিক হলো তাকে প্রত্যেক দিন একটা করে মানুষ দেওয়া হবে। দেশ শুধু সব মানুষ পরপর মৃত্যুর জন্য চিহ্নিত হয়ে আছে, প্রত্যেকের পালা আসবে। তারপর তারপর সেই চালাক খরগোশ একদিন বুদ্ধি কাটাবে। খরগোশটা কি হবে? তুই অন্তত না। আস্তে। দেখি চলে। কি একটা যেন বলছিলাম, আজ এই রাজবাড়িটার পালা। ভাঙা মৃতপ্রায় এই রাজবাড়িটা এক এক করে নিঃশেষ করবে রাক্ষসটা। রাক্ষসটাকে মঞ্চে দেখানো হবে? আরে তুই কি এটাকে জুরাসিক পার্ক সিনেমা ভেবেছিস? মঞ্চে জঙ্গল হবে। এই আমার মেকআপটা ঠিক আছে? একদম ঠিক আছে, একদম ঠিক আছে। ড্রেস, সেট, মেকআপ এগুলো কোনো ম্যাটারই করে না আমার নাটকে। তোমরা শুধু ডায়ালগটা ঠিক করে বলবে, ঠিক যেমনটা লেখা আছে। আর হ্যাঁ, আমার রাক্ষস একটু অন্যরকম। সে একেবারে হাড়গোড় প্রাণ সমেত খেয়ে নিশ্চিহ্ন করে ফেলে না। সে অস্তিত্বের দুর্লভ কিছু খায়, যেমন যেমন দৃষ্টি, পায়ের গতি, বুকের ভেতরে রং, সাহস, আঙুল মুঠো করার ক্ষমতা, যুদ্ধের ইচ্ছে, এইসব। তারপর ছিবড়ে ফেরত পাঠিয়ে দেয়। আজ রাক্ষসটা এই দরজায় এসে শব্দ করে হেঁটে উঠবে। রাক্ষসটার পায়ের শব্দ এরা সকলে কান পাতলে শুনতে পাচ্ছে। বোঝা গেছে? উদার ডায়লগের শেষ থেকে শুরু হবে। প্রত্যেকে ওই যে ওই 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 মহারাজ রাক্ষসটাকে বড় ভয় করে ওখান থেকে। চলো চলো চলো, লাইটস অফ, শুরু করো। মহারাজ, মহারাজ যদি সত্যি সত্যি পালাতে চাই। কোথায় পালাবি উদয়? মহারানী, মহারানী, তুমি তুমি এলে কেন? তুমি অসুস্থ, রাজবৈদ্য তোমাকে সোজা ছেড়ে উঠতে নিষেধ করেছে। রাজবৈদ্য? রাজবৈদ্য আমার অসুখে কি বুঝবে মহারাজ? অসুখে কেবল আমার এই জীর্ণ দেহে। ওই দরজাটায় আঘাত করে বিরাট রাক্ষসটা যখন হুঙ্কার নিয়ে এসে দাঁড়াবে, ধারালো দাঁতে রক্তের পিপাসায় দাউ দাউ করে জ্বলবে, তখন কি পারবো বিছানায় শুয়ে থাকতে? আমি বিছানায় শুয়ে থাকতে পারি না মহারাজ, আমার চারিদিকটা পুড়ে ওঠে, আমি পারি না। তুমি কোনো চিন্তা করো না, আমি সম্রাট, ওই রাক্ষসের আমি যাব। মহারাজ, না উদয়, আমার কোনো ভয় নেই, সম্রাটের কোনো ভয় নেই, আমি যাব। তুমি গেলেই আমার ভয় থাকবে না ভেবেছো? কি ভেবেছো তোমরা আমাকে? আমি কি কেবল নিজেকেই ভালোবাসতে শিখেছি? ছি, ছি, এর উপর আমার ঘৃণা হয়। তোমরা আমাকে এত ছোট ভাবো। তোমরা যদি না থাকো, আমার প্রাণটা নিয়ে আমি কি করব? ওই ধুমাবতী নদীর জল কি শুকিয়ে গেছে? আমি কি ওখানেও আশ্রয় পাবো না? এ আপনি কি বলছেন রানীমা? আপনি আমাদের আশ্রয়, এ রাজ্যের সকল রাজ্যবাসীর মায়ের মতন আপনি। আপনি ভেঙে পড়বেন না। মনের জোর হারিয়ে যাচ্ছে উদয়।
একদা যে রাজপ্রাসাদে সুখ শান্তি বিরাজ করত, এখন সেখানে আতঙ্কে দিন কাটে, নিদ্রাহীন, শান্তিবিহীন। সময় পাল্টাবে রানীমা, আপনি ভাববেন না। ভুল বলছি না উদয়? চারিদিকটা বড় বেশি ফাঁকা লাগে। কেবল নিজের বুকের ভেতরটাই নয়, কাছের বাতাস ক্রমশ ফুরিয়ে আসছে। তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ, আমরা সবাই রয়েছি। এই অন্ধকার রাত ঠিক কেটে যাবে, একটা না একটা পথ ঠিক বেরিয়ে আসবে। তুমি ভিতরে চলো, বিশ্রাম করবে। তা হয় না মহারাজ, আমি রানী, রাজ্যের মৃত মানুষগুলোর চোখ আমাকে ডাকে, ঘুমোতে দেয় না। ঘুম এলেও দুঃস্বপ্ন থেকে জেগে উঠি, ওদের কাতর আহ্বানে সাড়া দিতে চাই মহারাজ, কিন্তু আমি অক্ষম। গুমড়ে গুমড়ে কান্না ছাড়া আমার যে আর কিছুই সম্বল নেই। আমার সবকিছু দিয়েও যদি ওদের কান্না থামাতে পারতাম। সে দায়িত্ব আমারও। দায়িত্ব আমাদের সকলের। জানি জানি আমাকে আপনারা অপদার্থ ভাবেন, ভাবনা ভুল নয়, কিন্তু কিন্তু এভাবে তো বাঁচতে আমি চাই না। ঈশ্বর, আমি কোথায় এসে পড়লাম? উদয়, তোমার দেশ, তোমার পিতৃভূমি, তোমার পিতা ছিলেন শত্রুর সন্ত্রাস সেনাপতি বিক্রমজিৎ। সেই রক্ত বইছে তোমার শরীরে, বীরের রক্ত, যোদ্ধার তেজ, ছাত্রধর্মের মহান ধারক তুমি। কিন্তু চারিদিকটা এত শূন্য, এত পুড়ে পুড়ে গেছে। আমি কি এই মাটিতে জন্মেছি? সেই সুজলা সুফলা দেশের মাটি আজ রক্ত গঙ্গায় বইছে। ভাবতে আমার ঘৃণা হয় যে আমার পিতা একসময় এখানে বীর দর্পে ঘুরে বেড়াতেন। রাক্ষসের পা লেগে লেগে নরম মাটি পুড়ে গেছে, তার ভয়ে বাতাস পর্যন্ত পালায়, পাখিরাও গান গাইতে ভুলে গেছে, নদীও তার গতিপথ পাল্টে ফেলেছে। কোথায় গেল আবার সেই পিতৃপুরুষের তরবারি, সেই ধাতু নির্মিত তীক্ষ্ণ ফলক? তো নেই আমার। নৌকদন্তহীন একটা সিংহের মতন অন্ধকার গুহার মধ্যে বসে নিষ্ফল অসহায় ভাবে মৃত্যুর প্রতীক্ষা। লড়াই করে সেই মনটাই আজ আমার নেই মহারাজ। মৃত্যুই একমাত্র পথ। উদয়, বাঁচা বড় সুন্দর। এই পৃথিবীর রূপ রস গন্ধ নিয়ে সবাইকার সঙ্গে বেঁচে থাকা সে বড় আনন্দের। এর মৃত্যু কোনো সমাধান নয়। ভেবেছিলাম ওই রাক্ষসীরা আমি প্রথম যাব। আমার বাঁচার কোনো মানে হয় না, কোনো মানে নেই, কোনো মানে থাকতে পারে না। তুমি যদি মরতে চাও, এই দুজন বৃদ্ধ কার আশায় বাঁচবো? আজ বাঁচলেও কাল তো আমার পালা আসবে, আর তাই যদি নির্ধারিত হয়ে থাকে তবে আজই তা সম্পূর্ণ হোক। প্রতিদিন একটু একটু করে মরার থেকে একবারে একদিনে মরে যাওয়া অনেক বেশি ভালো মহারাজ। আমি মৃত্যুকে ভয় পাচ্ছি না, ভয় অনন্ত সময়টাকে। উদয়, এই মেঘ ক্ষণিকে, মেঘ কেটে যাবে, উদ্ধত বজ্র ফিরে যাবে, আবার দেখা দেবে চিরদিনের চেনা সূর্য। তুমি হতে পারো তার দিশারি। রানীমা, আমি তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি না, শুধু যদি তোমরাই পারো আমাদের বাঁচাতে। তবু কেন আমার মধ্যে সেই জেদ জ্বলে উঠছে না রানীমা? অবিরাম মৃত্যু চিন্তা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। মৃত্যু অনেক সহজ, সবই তো সব থেকে কঠিন তো বেঁচে থাকা। শুধু টিকে থাকাই কি বেঁচে থাকা? কখনো কখনো সময় তোমার কাছেই টিকে থাকাই কামনা করে উদয়। আজকের দিনটা আজকের মতো করে বাঁচো, আজ টিকে থাকলে তবে তো আগামীকাল। অতীত তোমার চলে গেছে, ভবিষ্যৎ কি তুমি জানো না। তোমার হাতে আছে শুধু বর্তমান, আর সেটাই ঠিক করে দেবে তোমার আগামীকাল। শুধু আজকের দিনটা কি হবে? অন্তত একটু বেশি সময় পাবে। সময় থেকে কিছু দামি নেই উদয়, আমাদের সময় ফুরিয়ে আসছে। আমি প্রস্তুত। না না মহারাজ, উদয়, ওকে আসতে দাও। আমি জানি ওর পায়ের সাথে যত এগোবে তোমার হাত তত দুর্বল হয়ে পড়বে। আমি শক্ত করে তলোয়ার ধরতে পারছি না, আমার হাত কি অবশ লাগছে, কি ভীষণ অবশ লাগছে। একজন সৈনিক হিসেবে আমি হেরে যাচ্ছি মহারাজ। ওই যুদ্ধের ডাক, ওই মৃত্যুর আহ্বান আমাকে আর উত্তেজিত করছে না মহারাজ। আমি হেরে যাচ্ছি মহারাজ। উদয়, তুমি পালাবে বলছিলে না? যদি পারো পালাও, আমাদের বয়স হয়েছে, এক এক করে চলে যাব। তুমিও তো দুদিন বেশি সময় পাবে। আমারও ভয় করছে, কিন্তু নিজের জন্য নয়, তোর এই কাঁচা প্রাণটার কথা ভেবে আমারও ভয় করছে। কিন্তু কেমন করে পালাবো? এই রাজ্যে আসার পথ খোলা, কিন্তু যাওয়ার পথ নেই। যেতে গেলে ওই অন্ধকারে মুখ লুকিয়ে বসে থাকা রাক্ষস
তার বিষাক্ত মুক্তি আমাকে ছেড়ে ফেলবে। তার বিষাক্ত ভয়ঙ্কর ধূর্ত চোখে আমি ফাঁকি দিতে পারবো না মহারাজ। মহারাজ, তোমার ভয় হয়? আমাদের যখন থাকবো না, আমাদের একমাত্র শঙ্খমালা মেয়ে কি হবে? কে দেখবে ওকে? কি করে দিন কাটবে ওর? উদয়, উদয়, তুমি পারো বাঁচাতে। তুমি পালাও। তুমি ওকে সান্ত্বনা দিতে পারো। মহারানী, আমি শঙ্খমালাকে স্বর্ণকূট মন্দিরে সাবধানে রেখে এসেছি। সেখানে সে বিগ্রহ পূজায় ব্যস্ত থাকবে, দুঃখ ভুলে যাবে। শান্তি। নিশ্চিন্ত করলে উদয়। তোমার জন্য অনেক আশীর্বাদ রইল। তুমি অনেক সুখী থাকবে। তবে মহারানী, হয়তো একটা কথা বলা ঠিক নয়, তবুও বলি, মন্দিরে আমি ওকে সুখী দেখিনি। কি বলছো কি তুমি? না না, আমার মনে হয় তোমার কথা বুঝতে ভুল হচ্ছে। মন্দিরের মতো শান্ত পরিবেশে ওর মন প্রশান্ত হবে বলেই তো ওকে পাঠালাম। মার্জনা করবেন রানীমা, তবে আমার বুঝতে কোথাও ভুল হয়নি। দেবতার কাছে ওর মুখ আমি বিষণ্ণ দেখেছি। কি দুঃখ যা দেব দর্শনও মেটে না। দেবতা বোধহয় সব পারেন না। ও কথা বলতে নেই উদয়। তিনি আমাদের সকল বিপদের বিপদ ভঞ্জন। তার চরণতলেই তো সকল দুঃখের অবসান। তবু মহারানী, আমি বারবার বলছি আমার বুঝতে কোথাও ভুল হয়নি। আমার চোখ ভুল দেখেনি। উদয়, ওর চোখ বেঁধে নিয়ে গিয়েছিলে, উত্তর দিচ্ছ না কেন? কথা বলো। ওর চোখ বেঁধে নিয়ে গিয়েছিলে, ও পথ চিনলে যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। তাহলে আমাদের মতো ভয়ঙ্কর পরিণাম। এখানে মৃত্যু গণ্ডি দিয়ে বেঁধে রাখে। উদয়, চুপ করে আছে কেন? ওর চোখ বেঁধে নিয়ে যাওনি? না মহারানী। হায় ঈশ্বর, এ তুমি কি করলে উদয়? বুঝেছি উদয়, আজ আমি হতবল অথর্ব, তাই তুমি রাজাদেশকে তুচ্ছ করতে সাহস পাও। কিন্তু তুমি জানো না কত বড় ভুল করেছো। আমার সব গেল, সব। মহারাজ, চোখ ওর বাধাই ছিল। যেতে যেতে হঠাৎ বলল, উদয়, আমার সেই চেনা পরিচিত রাজ্য, আকাশ, গাছপালা একবার একবার শেষবারের মতন দেখতে দাও। আমার আমার শেষ দৃষ্টিটা কেড়ে নিও না। আমি আমি কেমন অভিভূত হয়ে গেলাম। ওর চোখ খুলে দিলাম। চোখ কি আকুল আর অসহায় ভাবে মৃত্যুর আগের শেষ দৃষ্টির মতন সবকিছু দেখছিল। মহারাজ, মহারাজ, ওকে বাঁচাতে গিয়ে হয়তো ওকে আমরা মেরে ফেলছি মহারাজ। এভাবে ভালোবাসা বেঁধে রাখা যায় না মহারাজ। একা একাও বাঁচতে চায় না। তুমি এত দুর্বল চিত্ত হবে ভাবিনি। তুমি মহা সর্বনাশ করেছো। হয়তো আমরা একদিন থাকবো না, তখন কে দেখবে ওকে? আমরা থাকবো। ওই রাক্ষসটা যে প্রাণে মারে না, একটা বিকৃত মাংসপিণ্ডের মতো অর্থহীন অস্তিত্ব নিয়ে থাকবো। খুকি আমাদের নষ্ট আত্মার বিকট ছায়া দেখে কেঁপে উঠবে। ছুঁয়ে দিলে সারা জীবন ওরা উড়ে ভয়ঙ্কর শীত লেগে থাকবে। বুকের অসুখ আমায় কেন বাঁচিয়ে রাখলো? এখন মনে হচ্ছে তো মরণেও সুখ ছিল। কে যেন কিসের শোধ দেবার জন্য আমাকে বাঁচিয়ে রাখলো। আপনি কি বলছেন রানীমা? উদয়, 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 আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম। আমাদের একমাত্র মেয়ে, আদরের সন্তানকে রক্ষা করার দায়িত্ব দিয়েছিলাম। বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম। তুমি শান্ত হও, ভিতরে চলো, বিশ্রাম করবে। কেন? কিসের লোভে? আর কিসের লোভেই মৃত্যু উড়ে বেঁচে থাকা? কোনো লোভে নয়, কোনো লোভে নয়। আমাদের ইচ্ছে, শেষ ইচ্ছে। চলো। এই শুনুন, হ্যাঁ, কি হলো? আমার আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, বলো। একা একা আমার ভয় করে। সেনাপতি এত ভীতু হয় কি করে? সেনাপতি? সেনাপতি তো আপনি বানিয়েছেন। আমি তো সত্যি সত্যি সেনাপতি নই। কিন্তু তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা পালন করা নিশ্চয়ই তোমার কর্তব্য। আমি পারবো না। পারতেই হবে। আর তাছাড়া কিসের ভয়? রাক্ষসটা ভয় তো আমারও আছে। ভয় ছাড়াও বিরাট একটা দুঃখ আছে আমার। তার আমি কি করতে পারি? আপনি নিজেতেই পোশাকটা পরতে পারতেন। অন্যের ওপর এই দায়টা চাপিয়ে দেওয়ার আগে একবার তো নিজেকে দিয়ে চেষ্টাটা করতে পারতেন। না, না পারতাম না। তার মানে আপনিও ভয় পেয়েছেন? আপনি তাহলে বিশ্বাস করেন যে মানুষ ভয় পায়?
বিশেষত সেই সমস্ত জায়গায় যেখানে কাজের সাথে জড়িয়ে আছে মৃত্যুর সম্ভাবনা। মৃত্যু ভয়কে জয় করাই পৌরুষের লক্ষণ। তাহলে দেখান আপনার পুরুষত্ব, প্রমাণ করুন যে আপনি একজন সাহসী বীর যোদ্ধা। আমাকে জামিন করুন যে শত্রুর সঙ্গে মুখোমুখি মোকাবিলায়। আমাকে করতে হবে? হ্যাঁ, করতে হবে। তার মানে আমাকে আদেশ করছো? আমি লেখক, আমাকে আদেশ? আদেশও হতে পারে। সারা জীবন আমি কিছু পাইনি, আমি প্রচন্ড ফাঁকা। অথচ আপনি আপনি আমাকে একটা সেনাপতির মিথ্যে পোশাক পরিয়ে রেখে দিয়েছেন। ভিতরে সব শক্তি শূন্য, অথচ এই পোশাকটা আমাকে আমাকে জ্বালায়। ভারী পাথরের মতন চেপে রয়েছে, কাঁটার মতন বিচ্ছে। কি ময়লা আর চেরা এই পোশাক, যেন যেন ওই যাত্রা দলের একটা ভাড়াটে সাজ। আমাকে কি নিদারুণ নিদারুণ ব্যঙ্গ করছে। আমি এই পোশাক আজ আপনার মুখের সামনে ছুঁড়ে ফেলে দিতে এসেছি। এ নিন। বাঁচলুম। এখন থেকে আমি যা ছিলাম তাই থাকবো। সকাল 10টায় অফিস যাব, একটা বিরাট যন্ত্রের তলায় নিজেকে রেখে একটু একটু করে খণ্ড বিখণ্ড হব, তাও ভালো। আমি যা ছিলাম তাই থাকবো। কিন্তু পোশাকটা তো মিথ্যে নয়। তুমি একজন যোদ্ধা হয়ে জন্মাওনি। যুদ্ধ তোমাকে ডাকতো না। ভালোবাসার জন্য যুদ্ধ, উল্লাসের জন্য যুদ্ধ, অ্যাডভেঞ্চারের জন্য যুদ্ধ, সেগুলো ময়লা মেখে ভেঙে চুরে গেলেও ভিতরের নিয়মান আগুনের মতো মাঝে মাঝে জ্বলে ওঠে না। ওই জন্যই পোশাকটা আমি তোমাকে দিয়েছি। কিন্তু আপনার এই খেলায় আমি জিতবো না। আমি নিজেও তো জিতে নি। আমি নিজেও তো জিতে নি। পোশাকটা পরে অন্তত মরতে হয়। তুমি এটা পড়ো না, কোনো মতেই নয়। এবার আমি পালাবো। এই আমাকে পালাবার পথ বলে দিন। এই ভাঙাচোরা রাজ্য, এই কৃত্রিম রাজারানী, এদের ভাগ্য এরা বুঝবে। এদের ঠকাতে চাও তাহলে? তাছাড়া আমার উপায় নেই। যদিও আপনাকে বলি, আমি 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 ওদের আগেই ঠকিয়েছি। রাজকুমারীকে যখন নিয়ে যাই, সে চোখ খুলতে চায়নি। বড় শান্তই ছিল, সবকিছু মেনেই নিয়েছিল। কিন্তু আমি চারিপাশের আকাশ, গাছপালা, মাটি, নক্ষত্র, জ্যোৎস্না আর বুকের আদি অন্ত কম্পনের ভিতর থেকে রাজকুমারীর চোখ দুটো খুলে তাকিয়েছি। মনে হচ্ছিল অসীম সাগরের নীল জলের মতো নথই। সারা শরীর যেন এক পরম শীতলতায় অবগাহন করছে। সৈনিকেরা তো আবেগ মানায় না। পৃথিবীর ইতিহাস খুলে দেখুন, পাতা পাতা এরকম অনেক প্রেমিক সেনার কাহিনীতে ভর্তি। আমার দেশের পরিস্থিতি এত খারাপ, এত ভয়ঙ্কর, আর তুমি কাশ্মীরের যুবরাজের মতো প্রেমের খেলায় মত্ত রয়েছো। তোমাকে সেনাপতি করাটাই ভুল ছিল আমার। ভালোবাসা এসব যুদ্ধ মহামারী কিচ্ছু মানে না। সে উদ্দাম, বাঁধ ভাঙা জলের মতন পাগল পাড়া। তাছাড়া পালিয়ে বা যাবে কোথায়? সারা দেশটাই তো রয়েছে রাক্ষসটার নজরে। তোমার তোমার কি মনে হয় তোমার এই প্রেম, ভালোবাসা, আবেগ তোমাকে মৃত্যুপুরী থেকে বাঁচিয়ে দেবে? দিতে হতে পারে। রাক্ষসটার কাছে সস্তা প্রেম ভালোবাসার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। ও নিজের লোভ চরিতার্থ করতেই ব্যস্ত। তাহলে কি করবো আমি? আমি তো চেয়েছিলাম ভালোবাসার স্রোতে অকুলে পাড়ি দিতে। ভালোবাসা বড় দুর্বল। ইচ্ছে হচ্ছিল ওর সঙ্গে চলে যাই। আবার ফিরে এলে কেন? কারণ ওই দুটো চোখ আমাকে ডাকলো না বলে। অন্তত অন্তত ভালোবাসা আমি চাই। আমি আমি এখান থেকে পালাতে চাইবো না। যদি আমি মুঠোর মধ্যে ভালোবাসা পাই, আমাকে এখান থেকে পালাতে না দিলে অন্তত ভালোবাসা দিন। ভয় পাবো? হ্যাঁ, যদি ভালোবাসা আমি পেতাম তাহলে আমাকে নিয়ে সকলে হাসাহাসি করতো না। আমি পাইনি ভালোবাসা, আমি কোনো কালেই পাইনি। ভালোবাসা আমাদের ঘুমের মধ্যে হারিয়ে গেছে, স্বপ্নের মধ্যে স্বপ্ন হয়ে মিলিয়ে গেছে, কোথাও কিচ্ছু নেই। আমি মানি না। পৃথিবীর প্রতিটা মানুষ বেঁচে আছে একটা সম্পর্কের বাঁধনে। শুধু কিছু মানুষ তাতে চিড় ধরাতে চায়, মিশিয়ে দিতে চায় সম্পর্কের চিকন গ্রন্থি। প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা। চোখে আর স্বপ্নের নেই নীলমত্ত, কাঠ ফাটা রোদ সাকেছে আমরা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। তোমার ডানা ভেঙে সুনীল আকাশে ওরা স্বপ্নটাকে
মাটিতে মিশিয়ে দিয়ে জিতে যায় ওরা। বহু মানুষের স্বপ্নের সমাধি রচনা করে সামান্য কয়েকজন মানুষ, তাই অনেকের স্বপ্নই অধরা থেকে যায়। তবু অনেকে পায়, আমি পাইনি। আমি পেতে চাই। বাতাসের মতো মুঠো থেকে সরে যাবে, জলের ওপর চাঁদের আলোর মতো কিছুকাল থেকে মুছে যাবে। আমি ধরে রাখবো। পারবে না, পারবে না। একটু আগেও তুমি পারোনি, শঙ্খমালাকে তুমি পাওনি। পাওয়ার জন্য আমি জোর খাটাইনি। হাঁটাতে পারতে। জোর খাটিয়ে ভালোবাসা সে তো কাপুরুষতা। তুমি কি বীর, সাহসী? আমি সেনাপতি। তুমি একটু আগে ইতিহাসের উদাহরণ দিচ্ছিলে না? একটু একটু ইতিহাস ঘেঁটে দেখো। শুধুমাত্র প্রেয়সীকে পাওয়ার জন্য কেউ কেউ যুদ্ধও করেছে। আমি ওভাবে পেতে চাই না। এটা তোমার নকল আভিজাত্য বোধ। আসলে আসলে তুমি একটা ভীরু, একটা কাপুরুষ। সাহস নেই তোমার। যদি থাকতো তাহলে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে না। শুনুন, যুদ্ধ জেতার জন্য একটা আবেগ লাগে, একটা পিছুটান লাগে। প্রেম সেই আবেগ যে আমাকে যুদ্ধ জিততে সাহস যোগায়। প্রেম 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 কি শুধু এক পক্ষে? পারস্পরিক টান থাকলে তা তো হয় না। আচ্ছা আচ্ছা, আমার ভুলটা কি বলুন তো? আমি কি কোনো অপরাধ করেছি? আমি সেটা বলতে চাইছি না, কিন্তু তুমি যুদ্ধক্ষেত্র থেকে পালাতে চাইছো। রাক্ষসটার সামনে দাঁড়াতে আমার ভয় করে। দেশের জন্য প্রাণ দিতে ভয় করে? দেশের জন্য নয়, কিন্তু এ তো আত্মহত্যা। লড়াইয়ের তো কোনো সুযোগই নেই। প্রয়োজনটাই বাকি। ইতিহাস তো লিখছো না তুমি। আমি তো ইতিহাস নির্মাণও করছি না, শুধুমাত্র অন্ধের মতন একটা ক্ষমতার কাছে নিজেকে বলি দিয়ে দিচ্ছি। দেশের জন্য বলিদান। দেশের জন্য বলিদান লড়তে লড়তে হয়। আরে তুমি তো লড়তেও পারো না। লড়ার সামর্থ্য নেই। সামর্থ্য নও সেটাই তো দুঃখে একটা রাক্ষস তার নখ দাঁত বার করে আমাদেরকে আক্রমণ করবে বলে তেড়ে আসছে। আর আমরা অপেক্ষা করে রয়েছি যে কখন এসে সে আমাকে গিলে খাবে। লড়াইয়ের শেষ তো আজই হতে পারে। তার কাছে গিয়ে দাঁড়ালে আমিও ঠিক একই কথা বলছি। এই হত্যা লীলায় আজকে দেশের প্রতিটা ঘরে ঘরে একটা সন্দেহের পরিবেশ। কে প্রথম প্রাণ দেবে তার প্রিয়জনের জন্য। এই লড়াই তো চলতেই থাকবে যতক্ষণ না পুরো দেশটা শেষ হয়ে যায়। এই অনিবার্য পরিণতির পথ আড়াল করে দাঁড়াবার ক্ষমতা আমাদের কারণ নেই। আমরা সকলেই যেন মেনে নিচ্ছি আমাদের ভবিতব্য, আর এটাই আমাদের নিয়তি। এটা নিয়তি নয়, এটা আপনার তৈরি করা নিয়ম। ঠিক আছে, আর কি উপায় আছে বলো? আর যদি আমি রাক্ষসটার সামনে গিয়ে দাঁড়াই, তাহলে কেউ সব কিছু মিটে যাবে? না, মিটবে না। তাহলে একদিন রাজাকে খাবে। হ্যাঁ খাবে। তারপর রানীকে খাবে। হ্যাঁ খাবে। তারপর শঙ্খমালাকেও খাবে। হ্যাঁ খাবে। তাই হত্যা লীলার শেষটা কোথায়? সর্জনের। না, আপনি জানেন। দেখো দেখো, আমি মাঝখান থেকে উপলক্ষ মাত্র। আর তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? বাকি সবাই তো নিজের মৃত্যুকে মেনে নিয়ে ওই রাক্ষসটার কাছে খাদ্য হিসেবে যেতে হাজির। মানুষ খাদ্য নয়। শুধুমাত্র একজনের ইচ্ছে হচ্ছে বলেই মানুষকে হত্যা করা যায় না। নিজের দিকে তাকিয়ে দেখেছো কখনো? ভেবে দেখেছো তুমি নিজে কি করো? প্রতিদিন তোমার পায়ের তলার চাপে কত পিঁপড়ে মারা যায়। নিজে বেঁচে থাকবে বলে কত জীব হত্যা করো তুমি। সেটা প্রকৃতির নিয়ম না, তোমার তৈরি করা নিয়ম, মানুষের তৈরি করা। আর এই ছোট ছোট প্রাণীগুলোর জীবন মৃত্যু খেলা ছাড়া কিছু নয়। কিন্তু আমরা তো করছি নিজেদের খিদে মেটানোর জন্য। রাক্ষসটাও ঠিক তাই করছে। দেখো, আমাদের করা প্রত্যেকটা অন্যায়ের জাস্টিফিকেশন আমাদের কাছে থাকেই। এটা ক্রমাগত করতে করতে মরালিটির বোধটা ঝাপসা হয়ে যায়, আর আমরা আরো ক্রমশ আধুনিক পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে থাকি। কিন্তু এটা তো একটা পাগলামি। রাক্ষসটার কাজ একটা পাগলামি মনে হলেও তার নির্দিষ্ট একটা মেথড আছে। কোনো মেথড নেই, শুধুমাত্র আছে নিজের স্বার্থ সিদ্ধি। স্বার্থ সিদ্ধি করতেই তো সবাই চায়। আমি কোনো স্বার্থ নিয়ে চলি না। যুদ্ধ জয় করতে চাও না, চাই। শঙ্খমালাকে চাও না। চাই। জীবনের এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে একে একে সব ভেঙে পড়ছে। কখনো হঠাৎ অকারণে কান্না আসে। কখনো মনে হয় সব ছেড়ে পালিয়ে যায়। কখনো ভেতরে একটা ক্ষীণ আলো জ্বলে ওঠে। মনে হয় এখনো সব শেষ হয়ে যায়নি। কিন্তু সেই আলো টিকে থাকে না বেশিক্ষণ। নিজেকে হারিয়ে ফেলছি একটু একটু করে। নিজের ভবিষ্যৎ কুয়াশার মতন অস্পষ্ট। সবাই আছে, তবু নিজেকে কেন ভয়ঙ্কর একা লাগে। এই জীবন যেন প্রতিনিয়ত একটু একটু করে শেখাচ্ছে নিজেকে ছাড়া সত্যিকারের কেউই পাশে থাকে না। তবু
আমি চলেছি এক অদ্ভুত শক্তিতে। কারণ কারণ ভেতরে এখনো একটা স্বপ্ন নিঃশ্বাস নিয়ে চলেছে যে একদিন সব ঠিক হয়ে যাবে। একদিকে যুদ্ধ জয় আর একদিকে প্রেম, দুটোই হারাবে তুমি। অন্তত আমাকে চেষ্টাটা করতে দিন। আরো দুঃখ পাবে। সে ভালোবাসার দুঃখেও তাহলে পাবো, অন্তত কিছু তো চাই। চাই চাই চাই, চাইলেই কি আর সবকিছু পাওয়া যায় নাকি? আমি জানি না, আমার চাই। ঠিক আছে, একটা পথ আছে। তাহলে সে বলছিলেন পথ নেই। পথ চলতে চলতেই পথের খোঁজ মেলে। তাহলে বলুন তাড়াতাড়ি, আমার তোর সইছে না। ধরো ধরো শঙ্খমালা ফিরে, মানে ওই মন্দিরের শান্তি ওকে তৃপ্তি দিল না। খুবই স্বাভাবিক। সময় সে সবকিছু ছেড়ে তার বাবা মার কাছে পৌঁছাবার জন্য মন্দির থেকে পালালো। এবারও আসবে। কিন্তু আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে ও আসবে? কারণ একা একা থাকতে যে ও চায় না, আর পারেও না, তাই একা থাকার কষ্টে ছুটে আসবে, বাঁচার পথও খুঁজবে। কিন্তু কিন্তু ও পথ চিনে আসতে পারবে? ওই ইচ্ছে আর ওর মনের জোর ওকে পথ চেনাবে। কিন্তু সেও তো অনেক পথ, ওর তো আসতে অনেক দেরি হবে। ঘোড়ায় চেপে আসবে। তাই হওয়া উচিত। ভালোবাসার গতি চিরকাল দ্রুত হওয়াটাই উচিত। কিন্তু তোমার ভালোবাসার টানে যে ও আসছে না, ও আসছে ওর বাবা মার জন্য, তীব্র স্নেহে। তাহলে আমি কি করব? এখানেই তোমার কাজ। মানে তুমি ভালোবাসা চাইবে, সে স্বীকার করবে আমার প্রেম? সে যদি তোমার মনে মনে চায় তাহলে স্বীকারও করতে পারে। আপনি বলছেন এই কথা? শেষ চেষ্টা। কিন্তু সময় যে কম। এখানেই যে তোমার পরীক্ষা। বেশ, তাই হবে। তাহলে সমস্ত অরণ্যের শুকনো পাতা মারিয়ে সাদা রঙের একটা উদ্ভ্রান্ত ঘোড়া শঙ্খমালাকে নিয়ে আসছে। তুমি আমাদের মতো ভেতরে যাও, রাজকুমারীকে আমি একটু বুঝতে চাই। রাজকুমারী আসছে, সমস্ত অরণ্যের সবুজ দুলিয়ে আসছে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাতে কে আমারে, ও বন্ধু আমার। কি ফাঁকা ঘরটা, নিশ্চয়ই মা বাগানে ফুল তুলতে গেছে। মা, চেঁচিও না। নিজের বাড়িতে যা খুশি তাই করবো, দৌড়বো, হাসবো, গান করবো। নিজের বাড়ি? কোনটা কোনটা নিজের বাড়ি? কেন এটা যেখানে দাঁড়িয়ে আছি? সমস্ত বাড়ি অন্ধকারে জলের দরে বিক্রি হয়ে যাচ্ছে। বিজ্ঞের মতো কথা বলবে না, বুঝলে? মা, চেঁচাতে বারণ করছি তো। আশ্চর্য লোক তো আমি। আমরা কথা মতো চলতে হবে নাকি? মনে হচ্ছে বেশ আনন্দে আছো। হ্যাঁ, গুনগুনিয়ে গান গাইতে গাইতে ঢুকলে। গাইতে ভালো লাগলেই গাইবো, আমার ইচ্ছে। রাজকুমারের পোশাক রয়েছে না তোমার? যদি গান গাইতেই হয় পোশাকটাকে খুলে চেঁচাও। পোশাকটা আমার ভালো লাগে, খুলতে যাবো কেন? কারণ ওটা তোমাকে আমি পরিয়েছি, তাই আমার কথা মতো চলতে হবে। বয়ে গেছে। তাহলে রাজকুমারীর মতো চলো, এই রাজ্যের রাজকুমারীর মতো। আমাকে কিছু শেখাতে হবে না। নিয়ে মোর ঘরের চাবি গান করতে বারণ করা হচ্ছে তো। আমারে। এই পোশাকটা কার পরে রয়েছে? মনে হচ্ছে উদয়। ওকে ওটা ছাড়তে বলেছেন বুঝি? ও নিজেই ছুঁড়ে ফেলে দিয়েছে। কেন? ওটা পড়তে ওর আর ভালো লাগছে না তাই। আর আপনি অমনি মেনে নিলেন? কি অপদার্থ লোক আপনি। আমি ওকে বারণ করেছিলাম, কিন্তু ও তোমার কোনো কথাই শুনতে চায় না। ঠিক আছে, আমি বলবো। উদয়, শোনো 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 শোনো, সমস্ত ব্যাপারটাকে তুমি জানো না। আজকে দিনটা বড় ভয়ঙ্কর। ওই বিকট রাক্ষসটার পালা আজকে বাড়িতে পড়েছে। তুমি এসে মোটেও ভালো করোনি। বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি পালাবে, না, তাহলে মরবে। আমরা কেউ মরবো না। মরতে হবে, মরতে হয়। না না না, কেন কেন নয়? মৃত্যু আসবে, সে অবশ্যম্ভাবী, কিন্তু মরার সময় যখন আসবে তখনই মরা। আজকেই সেই সময়। কে বলেছে? এই রাক্ষসটা। ওই রাক্ষসটা কি করে দেবে আমাদের মরার সময়? হ্যাঁ। আমি তা মানি না। কারণ সবকিছু তোমার ইচ্ছে ঘটবে না। সময় এলে দেখা যাবে। বাবা কোথায়? মা, ওরা কোথায়? ওদের কথা বলছো না কেন? ভিতরে আছে শঙ্খমালা। ভিতরে যাবো। এখনই যেও না, তোমাকে দেখলে ওনারা বিচলিত হয়ে পড়বেন, রানীমা ভয় পেয়ে যাবেন। ওদের না দেখতে পেলে আমি বাঁচবো না। তুমি আজ এখানে এসেছো বলে তুমিও যে বাঁচবে না। সবাইকে ছাড়া আমি বাঁচতে চাইও না। আচ্ছা আচ্ছা বেশ, আমি একবার আগে ওনাদের সাথে কথা বলি, তারপর যেও। বেশ, তুমি আগে যাও, এক্ষুনি যাও। শঙ্খমালা, তুমি সবার কথা ভাবছো, আমার কথা ভাবছো না? কেন ভাববো না? তুমি আমাদের বড় হিতৈষী। প্রচন্ড দুর্দিনে কখনো আমাদের ত্যাগ করোনি। আমার আমার কর্তব্য ছাড়া
আর কিছু নেই? সবকিছু বোঝার সময় পাইনি। শঙ্খমালা, শঙ্খমালা, কাল বা পরশু ওই বিকট রাক্ষস আবার ওই দরজায় এসে আঘাত করবে। আমাকে যেতেই হবে। আমার ভেতরে অনেক কিছু হয়তো খেয়ে নেবে। আমি আমি তোমাকে যে চোখে দেখি, যে মনে ভাবতে চাই, তাকে হয়তো শিকড় শুদ্ধ উপরে ফেলবে। সেই ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাও। আমি কেমন করে বাঁচাবো? কি পারি আমি? তুমি সব পারো। তুমি জানো কি ভীষণ ভালোবাসতে চাই আমি তোমাকে। আমার এই যন্ত্রণাকে মিথ্যে ভেবো না। তুমি আমাকে তোমার মুখের মধ্যে বদ্ধ করে রেখে দাও, আমি ঠিক বেঁচে যাব। তোমার এই চোখের এক পলকের মধ্যে আমি ঠিক লুকিয়ে থাকতে পারি। ও রাক্ষস আমায় খুঁজে পাবে না। এসব কথা এখন থাক। শঙ্খমালা, সমস্ত দিন সবার মাঝে থেকেও নিজেকে কেমন একা মনে হয়। কে দেবে আমার পথের সন্ধান? দক্ষিণা বাতাস, ফুলের সৌরভ, কিছুই যে মনে লাগে না। কোথায় সুখ, কোথায় পথ? কি বলছো তুমি? তুমি জানো একলা কাকে বলে? জানি, যখন দেব বলে বসে আছি কিন্তু নেবার কেউ নেই। ঠিক যেমন সৃষ্টির আগে দেবতা একা। মনে হয় জীবন যত বড়, তত বেশি, তত শূন্য, তত আবশ্যকহীন। তুমি বুঝি একা? যাকে ভালোবাসি সে যদি মুখ ফিরিয়ে থাকে তখনই তো একা থাকা। যে তোমার সব নিতে পারে যেন তাকেই খুঁজছো তুমি। কিন্তু এও তো জানতে চাই যে সেও আমায় খুঁজছে কিনা। যেমন আকাশ থেকে বৃষ্টি হয়ে মেঘ নেমে আসে মরুভূমিতে, দেবী নেমে আসে মানবী হয়ে যাকে ভালোবাসি তার মুখে। তোমার মনে অনেক না পাওয়ার কষ্ট আছে। না পেতে পেতে একদিন পাওয়ার ইচ্ছেগুলো আর থাকে না। সময় মানুষকে কঠিন করে দেয়। বুকের মধ্যে জমা কথারা আস্তে আস্তে বুকটাকে বুক শূন্য করে দেয়। যে সম্পর্কে যত কম কথা হয় তা ততই ফ্যাকাশে হয়ে যায়। তারপর চলতে চলতে তার আর কোনো অস্তিত্ব থাকে না। একটা অদৃশ্য দূরত্বের দেওয়াল তৈরি হয়ে যায়, যাকে অতিক্রম করা আরো কঠিন হয়ে পড়ে। তারপর একদিন যদি সবকিছু পেয়েও যায়, সেই পাওয়ার অনুভূতিটা আর থাকবে না। নীরবতা মানুষকে কঠিন করে দেয়। তারপর যা পড়ে থাকে তা শুধুই সমাপ্তি। আমি এখন কিছু বুঝতে পারছি না, ভাবতে পারছি না। কিন্তু এখন ছাড়া সময় নেই শঙ্খমালা। তুমি আমাকে শেষবারের মতো দাঁড়াতে দাও। আমি ভয় পাবো না। সমস্ত কিছুকে দু হাতে ঠেলে সরাতে শক্তি পাবো। সারা জীবন কিছু পাইনি আমি। যদি মরেও যাই, মরবার আগে শেষ তৃপ্তিটুকু পেতে দাও। কিন্তু কেমন করে হঠাৎ আমি ভালোবাসবো? সবকিছু যে হঠাৎ হয় না। হয় শঙ্খমালা, হয়। আমাদের হৃদয় হঠাৎ মেঘ, হঠাৎ বিদ্যুৎ। তারপরে ডুবে রয়েছো তুমি। দ্বিধা দূর হোক চিন্তা যান। চিন্তার নরকের চেয়ে কার্য ভালো। তা যতই ক্রূঢ়, যতই কঠোর হোক না কেন, কার্যের তো শেষ আছে, চিন্তার কোনো শেষ নাই। সে বাতাসের মতন পলকে পলকে রূপ বদলায়, এক ভালো অন্যের চেয়ে। ভাবনার জাল ছেড়ে বেরিয়ে এসো, কর্তব্যে মন দাও। ওই দেখো শঙ্খমালা, কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে। এসো দুজনে আরো কাছাকাছি থাকি, নির্ভয় আর একটু বেঁধে বেঁধে থাকি। উদয়, শঙ্খমালা, জানো কি এমন কিছু সুখ ভরা, সুধা ভরা কথা যা শুনলে মুহূর্তে অতলে মগ্ন হয়ে ভুলে যেতে ইচ্ছে করে জীবনের তাপ। মৃত্যু যে কত মধুময়, আগে থেকে পাওয়া যায় তার স্বাদ। আমি যে তেমন করে কথা বলতে পারি না। তবু বলো এমন কিছু, বলো। ওই মধুমাখা কণ্ঠে, ওই সুন্দর চোখ আমার চোখের দিকে রেখে, এই বিশ্ব জগতের ঘুমের মাঝে, এই জনহীন স্তব্ধ রাতে বলো শঙ্খমালা, বলো যা শুনলে মনে হবে আর কিছু নেই, শুধু ভালোবাসা ঘুরে বেড়াচ্ছে পূর্ণিমার রাতে রজনীগন্ধার গন্ধের মতন। এসব কাব্যের কথা। এ আমার মনের কথা, প্রাণের কথা। উদয়, কিছু বলতে পারি না আমি, যদিও মনে জমে আছে অনেক না বলা কথা। তাহলে এসো আরো কাছাকাছি থাকি, মন থেকে মনে যাক কথা। এখন সে সময় নয় উদয়। শঙ্খমালা, এখানে চারিদিকে বড় শব্দ, ধুলোর ঘূর্ণি, ভাঙা কাঠ ছড়িয়ে আছে চারিদিকে। এখানে কে রাত্রিবেলা খাবারে মিশিয়ে দিয়ে যায় গরল।
ঘুমের মধ্যে রেখে দিয়ে যায় রাক্ষস। তবু তবু এই অন্ধকার আর বিষ পার করে একদিন আমি তোমার কাছে যাব। এই বিশ্বাস বুকে নিয়ে বহন করে চলেছি তেজস্ক্রিয় কাদা আর লাভা। কবিরে লুকিয়ে রেখেছি চাঁদ, যেন জন্মদাগ। এই লোহার শিকল ছাড়িয়ে আমার চিঠি কি কোনোদিন তোমার কাছে পৌঁছবে না। কোনোদিন তুমি জানতে পারবে না যে হেমন্ত আসলে তোমার না আসায় মেরুন হয়ে যাওয়া এক বসন্ত। এসব কিছু তোমার মনে থাকবে না, শুধু শুধু মনে থাকবে যে উদয় নিষ্ঠুর, পাষাণ। ও কথা বলো না। শঙ্খমালা, আমি কোনোদিন কারো প্রিয়জন হয়ে উঠতে পারিনি। আমি সকলের প্রয়োজনেই সীমাবদ্ধ ছিলাম। আমাকে কেউ কখনো তার প্রিয়জন করে ডাকেনি, দেখেছে তার প্রয়োজনে। হয়তো হয়তো প্রয়োজন হওয়ার সামর্থ্য আমার ছিল না, তাই তাই স্বার্থের প্রয়োজন হয়েই থেকে গেছি। কিন্তু বাবা মা, ওদের জন্য আমার মন মোটা শান্ত নেই যে আমি একবার যাব ওদের কাছে। বেশ, আমি যাচ্ছি, একটু অপেক্ষা করো। ওই ছেলেটাকে রাক্ষসটার আগে তুমি মারছো। কেন? তুমি ওকে ভালোবাসলে ও মরতে চাইতো না। কি করে বুঝলে? ও বলেছে আমাকে, কি বলেছে? বলেছে যে তোমার কাছ থেকে ভালোবাসা না পেয়ে ও জীবনের প্রতি সমস্ত মায়া হারিয়েছে। শুধু ভালোবাসাই ওকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে? ও তাই বিশ্বাস করে, আর সেই বিশ্বাসের জোর এতটাই যে ও আর অন্য কিছুতে মনোসংযোগ করতে পারছে না। ওকে ভালোবাসি না কে বললো আপনাকে? শুনলাম যে এতক্ষণ। পরের কথা শোনা তো বেশ অভ্যেস আছে, তা বোঝার বিদ্যে হলো না কেন? কি আশ্চর্য, একটু আগে তুমি নিজে মুখে ওকে বললে না যে ওকে ভালোবাসো না। তাতে কি বোঝালো? যা বোঝায় তাই, ওকে ভালোবাসতে চাইছো না। ভালোবাসি 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 এমনি করে 10 বার চেঁচিয়ে না বললে বুঝি ভালোবাসা হয় না? আমি ওকে বলতে যাবো কেন? ও বুঝে নেবে, বুঝে নেবে। কি অবাক কাণ্ড, তাই বলে ওকে বেমালুম দুঃখ দিয়ে গেলে এতক্ষণ। আমার এই দেখুন, সেই থেকে আপনি আমাকে বিরক্ত করে যাচ্ছেন। এরকম একটা বিশ্রী বিকট পরিবেশের মধ্যে সবাইকে আটকে রেখেছেন। এতটা জুলুমের অধিকার কে দিল আপনাকে? যে সমস্ত ঘটনা ঘটছে তা আমি চাই না, তাহলেও তো ঘটে যায়। আমি পথ জানি না। আমি জানি। জানো জানো জানি। আমাকে বলে দেবে? বলতে যাবো কেন? আশ্চর্য, না বললে আমি জানবো কেমন করে? এত জানেন আর এই সাধারণ কথাটা জানেন না? আচ্ছা বাচাল মেয়ে তো তুমি, একটা সামান্য জিনিস যেটা তুমি জানো আর আমি জানি না সেটা বলতে আমাকে তুমি এত ধারাই বাড়াই করছো কেন? রূপকথার গল্প পড়েননি? সব রাক্ষসের মৃত্যুর একটা রাস্তা থাকে। রাস্তা? রাস্তা? সেটা কোন রাস্তা? রাস্তা আছে জানি, কিন্তু সেটা কোন পথে কি করে বলবো? এইটুকু জ্ঞান আমাকে দিয়ে পণ্ডিত না করলেও না চলতো। এই পথ থেকে আমার সবকটা নাটক স্ত্রী চরিত্র বর্জিত, বুঝলে? বাঁচলুম। পুরোপুরি বর্জন করতে পারলে আমিও বাঁচতাম। খুব অসহায় লাগছে যে গলার স্বর। এটাই আমার নিয়তি। তাহলে আমাকে বিরক্ত না করে এই নিয়তির মুখোমুখি গালে হাত দিয়ে বসে থাকো। বড় প্রখর মেয়ে তো তুমি, হবেও বা। কারোর কোনো কথা শোনার অভ্যাস নেই দেখছি। অন্তত আপনার নয়। কিন্তু তুমি আমার চরিত্র, আর আমার কথা মতো চলাই তোমার নীতি সম্মত। আমি অনেকক্ষণ থেকে আপনার নীতি দুর্নীতির বাইরে। মানে? মানে আমি স্বাধীন। স্বাধীন? হ্যাঁ, স্বাধীন। স্বাধীন বলতে যা বোঝায় আমি আপনাকে মানি না। হলো? খুকি 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 নয়, রাজকুমারী শঙ্খমালা বলুন। শঙ্খমালায় কুকি, কুকি শঙ্খমালা। কিন্তু আমি ওকে রাজকুমারী শঙ্খমালা নাম দিয়েছি। তাতে আমার খুকির কোনো বদল হয় না। কি আশ্চর্য, সবাই সবাই দেখছে আমার মুখের উপরে কথা বলছে। কিন্তু মুখগুলো আমারই বানানো। এত বিপদের মধ্যে তুই এখানে এলি কেন কুকি? তোমাদের ছাড়া আমি একা একা কি করে থাকবো? আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। তোমরা আমাকে দূরে দূরে রাখতে চাও কেন? এই রাক্ষসে আগুন যাতে তোর গায়ে না লাগে। তুই বাঁচলি আমাদের বাঁচা, তুই যা চলে যা। না, আমি কোথাও যাব না। উদয় তোকে রেখে আসবে। অসম্ভব মহারাজ। অসম্ভব কেন? তাহলে এখান থেকে যাওয়ার পথে ওই বিকট রাক্ষস আমাদের আমাদের দুজনকে নিঃশেষ করবে। একা একা আমি যেতে পারি, নিজের জীবনের প্রতি কোনো মায়া আমার আর নেই, কিন্তু চোখের সামনে রাজকুমারের মৃত্যু এ আমি সহ্য করে নিতে পারবো না। এখন আমি সব দৃশ্য মেনে নিতে পারিনি। এই কারণেই ওকে আনতে চাইনি আমি এখানে। মেয়েটা বেশ ছিল বাইরে। আপনি না আনলেও আমি আসতাম। মেয়েরা মুখোটা হলে কথা বলা শক্ত, জানাটাই বলে দেবে।
তার মানে আপনি ওকে এখানে এনেছেন? দেখছি দেখছি সবাই মিলে আমাকে আক্রমণ করছেন যে। হ্যাঁ, এনেছি। একটা কচি মেয়েকে এই জমপুরিতে টেনে আনতে মায়া হলো না? মনে একটু স্নেহ নেই? বুকটা কি পাথর? দেখুন দেখুন, আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র। কিসের কর্তব্য? মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া? দেশকে বাঁচানো দরকার। মানুষ মেরে দেশ বাঁচানো? আপনি রাজা হয়ে দেশকে বাঁচাতে কি করেছেন? ভয় পেয়ে তো লুকোতে যাচ্ছেন। আমার কাছে অস্ত্র নেই। আসলে আপনার সাহস নেই। কম অস্ত্র নিয়েও যুদ্ধ করা যায়। আপনি যুদ্ধের কথা বলছেন কোথায়? আপনি বলছেন আত্মসমর্পণের কথা। আর কি করবো আমি? এই তো হচ্ছে, যা হয় আমি তাই করেছি। আপনারা কি এখনো বুঝতে পারছেন না যে পৃথিবীর সবকিছু শক্ত হতে হতে আস্তে আস্তে পাথর হয়ে যাচ্ছে? কিছুদিন পর থেকে নরম ফুলের পাপড়িগুলো শক্ত পাথর হয়ে যাবে। নবজাতকের চোখ শক্ত পাথরে, এমনকি হাসি কান্না সেও পাথর। স্টোন এজে ফিরে যাবো আমরা। প্রস্তর যুগের প্রৌঢ় রাক্ষস। রাক্ষসটা আসছে। যে কেউ তৈরি হন, সময় নষ্ট করবেন না। যে কেউ তৈরি হন প্লিজ। আপনার কাহিনী এত নিষ্ঠুর কেন? আইনে নিষ্ঠুর নয়, নিষ্ঠুর ওই রাক্ষস। আমার হাতে ভাঙা তলোয়ার কেন? কি করব আমি এ দিয়ে? যা ছিল আমি তাই দিয়েছি। একদিন ঘুমের মধ্যে কে একটা তলোয়ার আমার বুকের ভেতরে প্রচন্ড জোরে ঢুকিয়ে দিল। আমি টেনে তুলতে গেলাম, হাতখানা আমার হাতে আর হাতখানা আমার বুকের ভেতরে। কি ভীষণ কষ্ট আমি আপনাদের বোঝাতে পারবো না। বাকি আজ্ঞানা আমার খাপে ঢুকিয়ে দিয়েছেন। যারা আমার কাছে আর কিছুই ছিল না। আমার আমার অস্ত্রের কোনো ধার নেই। এদিকে একটা ফুলের বুটাও কাটা যায় না। টিনের তলোয়ার। ওই রাক্ষসের পায়ের শব্দ এগোচ্ছে। আমি পৃথিবীর ভার, আমি যাব। তুমি যাবে না? আমার বুকের মধ্যে ভয়ঙ্কর ক্ষয়ের অসুখ, বয়স পোকায় কেটে কেটে রক্ত শূন্য করে দিয়েছে। আমি পৃথিবীর ভার, আমি যাব। তুমি যাবে না। যতদিন মরে না যাই, মাটি আঁকড়ে ধরে আমরা বাঁচবো। এই ভাঙা তলোয়ারে অপমান থেকে বাঁচার একমাত্র পথ ওই রাক্ষসের প্রচন্ড খিদের মধ্যে নিজেকে নিঃশেষ করে দেওয়া। আমি যতদিন বেঁচে, তুমি আমার আগে মরতে পাও না রানী। আমি যাব। তুমি যাবে না বাবা, যেতে পারবে না। তাছাড়া কোনো উপায় নেই। তুমি যাবে না। যতদিন মরে না যাই, শেষ আলোটুকু আঁকড়ে ধরে আমরা বাঁচবো। আমি একটা ভারী গাছের মতন আমি উপরে পড়ে রয়েছি। গায়ে ছিল সেনাপতির হাস্যকর পোশাক, ছুঁড়ে ফেলে দিয়েছি। হাতের এই অস্ত্র ছুঁড়ে ফেলে দেবো। আমি পৃথিবীর ভার। আমি মরলে পৃথিবীর কিচ্ছু যাবে না, আসবে না। একটা শূন্যের মৃত্যুতে কোনো শোক নেই। আমি যাব। তুমি যাবে না। আমাকে আটকানোর মতন কেউ আছে বলে তো আমি জানতাম না। কিন্তু রাক্ষসটার পায়ের শব্দ যে ক্রমশ এগিয়ে আসছে। আমাকে যেতে হবে। না, তুমি যাবে না। যতদিন মরে না যাই, বাতাস আঁকড়ে ধরে আমরা বাঁচবো। রাক্ষসটা কাছে কে যাবে তাহলে? কে? আমরা কেউ যাব না। তা কি করে হয়? রাক্ষসটা খিদে বড় প্রচন্ড, কোনো কিছু না নিয়েও ফিরবে না। তার জন্য আমরা কি করতে পারি? কারণ তোমরা আমার চরিত্র, আর আমার কথা মতো চলাই তোমাদের নীতি সম্মত। শুনে রাখো, আমার কাহিনীর শেষটা অনিবার্য পরিণামে পৌঁছাবেই। সে আমার ইচ্ছায় হোক কি অনিচ্ছায়, পরিণামে পৌঁছতে হবে। আমরা অনেকক্ষণ থেকে আমরা নির্দেশের বাইরে। তারা কি একই কথা বলতে চান? সম্ভবত। আপনি? নিজেদের মধ্যে দ্বিমত থাকা ভালো নয়। মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। শেষমেশ নাটকের চরিত্রগুলো এরকম বিদ্রোহী হয়ে উঠবে এতটা ভয়ঙ্কর পরিণাম আমি ভাবিনি। আপনারা বিশ্বাসঘাতকতা করছেন। তাছাড়া কোনো উপায় নেই। কিন্তু রাক্ষসটার দিকে যাবে তাহলে? আপনি যাবেন। আপনি? অসম্ভব, আমি যেতে পারি না। এরকম তো কোনো কথা ছিল না। আমাদের মরার কথা তো ছিল না। এই আতঙ্কের দায় আমাদের নয়। শুনছি আমি। হ্যাঁ, প্রথমে আপনি যাবেন। হ্যাঁ, প্রথমে আপনি। অসম্ভব, আমি যেতে পারি না। আমি পালাবো। কোথায়? অন্য কোথাও। কোথায়? অন্য কোথাও। কোন পথ দিয়ে যাবে? জানি না। তাহলে কেমন করে পালাবেন? জানি না। ঈশ্বর, আমি জানি না কেন। আমার সেই হাসি, আমার অসহায়তা নিয়ে সেই হাসি। কোথায় পালাবো? কেমন করে পালাবো? কেন, যে পথ দিয়ে এসেছিলেন সেই পথটা মনে নেই? না, বড় অন্ধকার ছিল, চারিদিকে পাথর।
সেই রাক্ষস, কি বিকট লোক, কি তীক্ষ্ণ দাঁত, কি বিশ্রী, কি অসহায় লাগছে আমার নিজেকে। আমার নিয়ে আমি যাবো না। আপনি এখনো না গেলে রাক্ষসটা দরজা ভেঙে ঢুকবে। রাক্ষসের রাগ হয়তো বাড়িয়ে কি লাভ? কিন্তু আমি যে আরো কটা দিন বাঁচতে চেয়েছিলাম। কি অদ্ভুত সুন্দর ছিল এই পৃথিবীটা, রঙিন ঘুড়ির মতো সুন্দর ছিল। আমি কোথায় যাব? মহাপ্রস্থানের পথ। আশ্চর্য, দেখছেন দেখছেন, আমি ফিরে এলাম, আমি মরিনি। রাক্ষসটা আমাকে দেখো যে ভয় পাবে আমি ভাবতেই পারিনি। আমি রাক্ষসটার দিকে সোজা তাকাতেই রাক্ষসটা কেরম ভয় পেয়ে গেল। চোখের সোজা দৃষ্টিতে অত বড় একটা জন্তু কি নিদারুণ ভয় পেয়ে পালালো। আসুন আসুন, আমরা আস্তে আস্তে ভয়ঙ্কর জায়গাটা থেকে বাইরে যাই। রাক্ষসটার দিকে সোজা তাকাবে, দেখবে রাক্ষসটা ঠিক ভয় পাবে। সোজা তাকাবে, সোজা, স্পষ্ট, তীব্র। দেখছেন, আর কেউ আমাকে নিয়ে হাসছে না, আর কেউ ঠাট্টা করে দল বেঁধে হেসে উঠছে না আমায় নিয়ে। এখন আমার নিজেরই কি হাসি পাচ্ছে, কি তুমুল হাসি, কি ভীষণ ভালো লাগছে আমার। আলো ফুটছে, প্রাণ যাচ্ছে।